আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের গন্তব্য বনগাঁ হরিদাসপুর হরিদাস ঠাকুরের মন্দির অথবা বনগাঁ ইস্কন মন্দির। এবারে বলি আপনারা এখানে কেমন করে আসবেন। শিয়ালদাহ বনগাঁ লোকালে করে বনগাঁ স্টেশনে নেমে সেখান থেকে টোটোতে করে বাটার মোড় থেকে টোটো বা ইঞ্জিন ভ্যানে করে হরিদাসপুর অথবা DN44 বাসে করে বনগাঁ বাটার মোড়ে নেমে সেখান থেকে টোটোতে করে হরিদাসপুর চলে আসতে পারেন। একদম সহজ। এটা হরিদাসপুর ব্রিজ। এই ব্রিজের বাঁ দিকেই দেখবেন লেখা রয়েছে হরিদাস ঠাকুরের মন্দির। এই বাঁ হাতের রাস্তায় নেমে গেলেই আপনারা পৌঁছে যাবেন মন্দিরে। মূল কথা, যে রাস্তাটি বনগাঁ থেকে পেট্রাপোল বর্ডারের দিকে গেছে সেই রাস্তা ধরে আপনারা এগিয়ে এলেই সামনে পাবেন হরিদাসপুর ব্রিজ। ব্রিজের বাঁ দিকের রাস্তা ধরে নেমে আসবেন। নাওভাঙ্গা নদীর তীরে এই মন্দিরটি অবস্থিত। আমরা অটোমেটিক আজকে চলে এসেছি এখানে মন্দিরে প্রবেশ করব। মন্দিরটি সুন্দর, নদীর পাড়ে অবস্থিত, শান্ত এবং নিরিবিলি পরিবেশে। মন্দিরটি ইস্কন মন্দির। আপনারা চাইলেও চলে আসতে পারেন। একদিনের ট্যুরে আশা করি খারাপ হবে না, প্রত্যেকেরই খুব সুন্দর লাগবে। সিঁড়ি দিয়ে উপরে উঠেই ডান দিকের ঘরটি যে ভোগ প্রসাদের কুপনের ঘর। এই ঘর থেকেই আপনাদের কুপন সংগ্রহ করতে হবে। কুপন সংগ্রহের জন্য আপনাদের সকাল 11টার মধ্যে মন্দিরে পৌঁছাতে হবে। আপনারা সম্মুখেই দেখতে পাচ্ছেন প্রভুপাদ শিলজির বিগ্রহ। তিনি ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা এবং পিছনে রয়েছে শ্রী শ্রী হরিদাস ঠাকুরের বিগ্রহ। এবারে জেনে নেওয়া যাক এই মন্দিরের ইতিহাস। বঙ্গদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া থানার অন্তর্গত কেরাগাছি গ্রামে 1372 বঙ্গাব্দে ইংরাজি 1449 খ্রিস্টাব্দে অঘ্রাণ মাসে শ্রী শ্রী হরিদাস ঠাকুর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সুমতি মিশ্র এবং মাতার নাম গৌরী দেবী। হরিদাস ঠাকুরের বয়স যখন 2 মাস, সেই সময় সুমতি মিশ্র পরলোক গমন করেন। সতী সাধবী গৌরী দেবী স্বামীর চিতায় সহমৃতা হন। হরিদাস ঠাকুর সম্পূর্ণ অনাথ হয়ে পড়েন। শিশু হরিদাস ঠাকুরের লালন পালনে কেউ এগিয়ে না এলে সুমতি মিশ্রের বন্ধু চাষি হাবিবুল্লাহ কাজী দয়া পরবশ হয়ে এই অনাথ শিশুর দায়িত্ব গ্রহণ করেন। হাবিবুল্লাহ কাজীর স্ত্রীর আদর যত্নে হরিদাস প্রতিপালিত হতে থাকেন। এইভাবে যবনের গৃহে ও যবনের অন্নে প্রতিপালিত হবার জন্য তার নাম হয়েছিল যবন হরিদাস। আবার অন্য একটি মতে তিনি যমনের গৃহে জন্মগ্রহণ করেছিলেন, তখন তার নাম ছিল হারেশ। পরবর্তী সময় তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত হবার পর তার নাম হয় হরিদাস। বাল্য থেকে কৈশোরে পদার্পণ করার পর পালক পিতা তাকে গরু চড়ানোর কর্মে নিয়োগ করেন। হরিদাস বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই তিনি অন্তরে যেন কিসের একটা টান অনুভব করতে থাকেন। যেখানেই হরিনাম সংকীর্তন হতো সেখানেই পাগলের মতো ছুটে যেতেন। এখন আমাদের কুপন সংগ্রহের পালা। প্রভু ছিলেন না, তিনি ভোগারিতে যোগদান করেছিলেন, তিনি এসছেন, আমরা কুপন কেটে নিয়েছি। কুপন সংগ্রহের জন্য ফোন নাম্বারও দেওয়া থাকলো। এই সময় হরিদাস ঠাকুর উচ্চস্বরে নাম সংকীর্তন করতেন। তার এই খবর পৌঁছে গেল কাজীর কাছে। কাজী সাহেব জল্লাদের আদেশ দিলেন হরিদাস ঠাকুরকে 22 বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত করার জন্য। জল্লাদরা বেত্রাঘাত করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন, কিন্তু হরিদাস ঠাকুরের শরীরের কোনো বিকার হলো না। এই খবর কাজীর কাছে পৌঁছে গেলে কাজী সাহেব এসে হরিদাস ঠাকুরকে অন্যত্র চলে যাবার নিদান দেন। হরিদাস ঠাকুর তার নিজের পরিবার পরিজনদের কথা চিন্তাভাবনা করে অজানার উদ্দেশ্যে পাড় দিলেন। এসে পৌঁছালেন বেনাপোল নামক গ্রামে। এখানে হরিদাস ঠাকুর পর্ণকুটির নির্মাণ করে নাম সংকীর্তন করতেন সারাদিনে 3 লক্ষ বার, তার মধ্যে 1 লক্ষ বার উচ্চস্বরে। এখানে রতরিত রাজা রামচন্দ্র খাঁয়ের কানে সেই খবর পৌঁছে গেল। রাজা রামচন্দ্র খাঁ হরিদাস ঠাকুরকে অনেক বোঝান যে কেন ভাই তুমি মুসলমান হয়ে হিন্দু ঠাকুরের নাম করছো, কিন্তু সকল চেষ্টায় ব্যর্থ হওয়ার পর তিনি তৎকালীন হীরা নামক এক বার বনিতাকে পাঠান হরিদাস ঠাকুরের কাছে তার সাধন ভজন যশ খ্যাতি ধর্মনাশ করার চক্রান্ত করে। কিন্তু এবারও তিনি ব্যর্থ হন। হীরাবাই হরিদাস ঠাকুরের কাছে 3 দিন 3 রাত থাকার ফলে ওই নাম সংকীর্তন শ্রবণ করতে করতে তার মনের পরিবর্তন হয়। তিনি হরিদাস ঠাকুরের মন্ত্র শিষ্যা হন। তখন তার নাম হয় লক্ষ্মী হীরা।
রাজা রামচন্দ্র খাঁ এই সংবাদ পেয়ে প্রচণ্ড ক্রুদ্ধ হন। তিনি জল্লাদদের আদেশ দেন হরিদাস ঠাকুরের শ্রীঅঙ্গকে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেবার জন্য। জল্লাদেরা তরোয়ালের আঘাতে হরিদাস ঠাকুরের শ্রীঅঙ্গে একটু নখের আঁচড়ও কাটতে পারেননি। সমস্ত আঘাতই নাকি ধারণ করছিলেন স্বয়ং মহাপ্রভু তার শ্রীঅঙ্গে। এমতো অবস্থায় রাজা রামচন্দ্র খাঁ জল্লাদের আদেশ করলেন হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করতে। বেত্রাঘাতের ফলে তিনি অচৈতন্য হয়ে পড়লে তাকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়। হরিদাস ঠাকুর ভাসতে ভাসতে এই নদী দিয়ে চলে আসেন বর্তমানের যেখানে তার মন্দিরটি স্থাপন করা আছে সেখানে। এখানে মন্দিরের ভিতরে যেখানে আমি দেখালাম যে হরিদাস ঠাকুরের শ্রী বিগ্রহ স্থাপন করা হয়েছে, মনে করা হয় ঠিক ওই স্থানেই তিনি এসে উপনীত হয়ে যখন সংজ্ঞা ফিরে পান তখন তিনি পুনরায় আবারও নাম সংকীর্তনে রত হন। কেউ কেউ বলেন তিনি এখানে 3 দিন, আবার কেউ কেউ বলেন তিনি এখানে 7 দিন যাবৎ নাম সংকীর্তন করেছিলেন। এখানে এসেছিলেন স্বয়ং মহাপ্রভু। হরিদাস ঠাকুর যেহেতু এখানে এসেছিলেন তাই পরবর্তী সময়ে গ্রামবাসীরা হরিদাস ঠাকুরকে স্মরণ করে এই গ্রামের নাম রাখেন হরিদাসপুর। এখানে দেখুন ভালো করে, এই নদীটা এখানে বাঁক নিয়েছে, এই বাঁকের কাছেই তীব্র স্রোতের সৃষ্টি হতো এবং বেশিরভাগ নৌকাগুলো এখানে ভেঙে যেত, যার জন্য নদীর নাম হয় নাও ভাঙা নদী। এই নদীর আগের নাম ছিল কাটাখালী। এই নদী দিয়েই ভাসতে ভাসতে এসেছিলেন হরিদাস ঠাকুরও এই স্থানে, যা আজ রূপান্তরিত হয়েছে তীর্থক্ষেত্রে। এবারে আমরা এসে উপনীত হয়েছি রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের ছোট ঠাকুরদা গৌরহরি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এই বাড়িতে মূলত রাখালদাস বন্দ্যোপাধ্যায় আসতেন দুর্গাপুজোর সময়ে। এই বাড়িটি 300 বছরের প্রাচীন। এই বাড়িটিতে দুর্গাপুজোর সময় বেশ জাঁকজমক করে অনুষ্ঠান হয়ে থাকে, আপনারা আসতে পারেন। এই বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকেও এখনও তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1885 খ্রিস্টাব্দের 12ই এপ্রিল বহরমপুরে। জন্ম শহর তাকে মনে না রাখলেও রেখেছে এই প্রান্তিক শহর বনগাঁর ছঘড়িয়া। এখানে আসতে গেলে আপনারা বনগাঁ ছঘড়িয়া সীমান্ত সৎসঙ্গ মন্দির ছাড়িয়ে একটু সামনে এগোলেই ডান হাতের একটি রাস্তা নেমে এসছে, ওই রাস্তা ধরেই আপনারা পৌঁছে যেতে পারেন সামান্য দূরত্বে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এবারে আমাদের বাড়িতে ফিরে আসার পালা। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। তত সময় আপনারা সকলেই ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন।